আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম দহন জ্বালা এবং বর্ষা। লিখেছেন অজয় নাথ। অবশেষে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় মানুষ সহন ক্ষমতার শেষ বিন্দুতে পৌঁছানোর পর। শুধু দক্ষিণবঙ্গ নয়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, দেশের অনেক এলাকাতেই তাপপ্রবাহের জন্য মানুষের ছিল একই অবস্থা। অন্যদিকে সিকিম, উত্তরবঙ্গের তরাই এবং আসাম প্রবল বর্ষণে বন্যা কবলিত। বৃষ্টি এবং ভূমিধ্বসে হাজারের বেশি মানুষ উত্তর সিকিমের অনেক জায়গায় আটকে ছিলেন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অঞ্চল দ্বিতীয়বার তাপপ্রবাহে পুড়েছে জুন মাসের 18 তারিখ পর্যন্ত। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশার কিছু অঞ্চলে তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা জারি ছিল জুন মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত। বৈশাখ মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রথম দফা তাপপ্রবাহ শুরু হয়। টানা 3 সপ্তাহ ধরে চলে সেই তাপপ্রবাহ। শুধু দিনের বেলা নয়, রাতের উষ্ণতাও ছিল লাগাম ছাড়া। উত্তর পশ্চিমের শুকনো গরম বাতাসে দাপটে মানুষের প্রাণ হয়ে ওঠে ওষ্ঠাগত। 29 মে বর্ষার বায়ুস্রোত পৌঁছে যায় আন্দামান সাগরে। মে মাসের 26 তারিখ রেমাল নামের প্রবল ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করে সুন্দরবন অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে মোংলা বন্দরের কাছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সব জেলাতেই তার প্রভাব পড়ে। রেমালের গতি ছিল অনেকটা শ্লথ এবং উত্তরমুখী। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সব জেলাতেই টানা 24 ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে। 27 তারিখ রেমাল সরে যায় উত্তর পূর্বের দিকে। ঝড়ের জন্য বড় রকমের তাণ্ডব না হলেও গাছপালা, ইলেকট্রিক পোস্ট উপড়ে সমস্যা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে সুন্দরবনের আবাদি জমিতে জল জমেছে, নষ্ট হয়েছে ফসল, প্রাণও গেছে মানুষের। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হাত থেকে কিছুটা রেহাই মেলে। শক্তিশালী মৌসুমি বায়ুস্রোতের প্রভাবে সময়ের 3 দিন আগেই মে মাসের 29 তারিখ কেরালায় বর্ষা পৌঁছে যায়। উত্তর পূর্ব সহ সিকিম ও পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে বর্ষা পৌঁছেছে 31 তারিখ। আশা ছিল জুন মাসের 5 থেকে 7 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হবে। সেই আশায় ছাই ঢেলে দক্ষিণবঙ্গে শুরু হয় দ্বিতীয় দফার তাপপ্রবাহ। আরব ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জন্য আর্দ্রতার পরিমাণ 55% নিচে নামেনি। দিন ও রাতের তাপমাত্রার ফারাক কম থাকায় তাপপ্রবাহের অনুভূতি ছিল অসহনীয়। ভারতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সম্ভাব্য কারণ দুটি। প্রথমত এল নিনো, লা নিনার দিকে ঝুঁকে যাওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হিমালয়ের কোলে সরে গেছে, যে কারণে উত্তর পূর্ব ভারতের ওপর রেমালের অবশেষ বারবার উজ্জীবিত হয়েছে। উত্তর পূর্ব ভারত জুড়ে প্রবল বর্ষণ ও বন্যা হয়েছে। দ্বিতীয়ত মৌসুমি বায়ুস্রোতের দ্রুত অগ্রগতি হলেও উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের ওপর তাপজনিত নিম্নচাপ এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর কোনো ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরি হয়নি, যার ফলে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছতে জুন মাসের 21 তারিখ হয়ে গেছে। 2024 সালের দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ আবহাওয়া দপ্তরের 127 বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে। তাপপ্রবাহের সঙ্গে জুড়ে থাকে জলের, বিশেষ করে পানীয় জলের সমস্যা। বর্তমানে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় প্রবল জলসংকট তৈরি হয়েছে। এর জন্য জলের অপ্রতুলতার চেয়েও বেশি দায়ী অত্যন্ত নিম্নমানের জল ব্যবস্থাপনা। ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। উষ্ণায়নের জন্য প্রবল তাপপ্রবাহ এবং পানীয় জলের সমস্যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের। 2024 সালে তা সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের জন্য গত কয়েক দশক ধরেই মানুষের কর্মক্ষমতা দ্রুত কমছে। জনস্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাপজনিত অসুস্থতায় দিল্লি সহ উত্তর ভারতে 292 জন মানুষের মৃত্যু হয়েছে মাত্র 9 দিনে। মক্কায় হজ করতে গিয়ে প্রচণ্ড গরমে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে প্রায় 100 জন ভারতীয়। বিশ্বজুড়ে কৃষিপণ্য ও শিল্পোৎপাদনের হারও নিম্নমুখী। একদিকে চরম আবহাওয়া আর অন্যদিকে যুদ্ধের দরুন তীব্র খাদ্য সংকটের কবলে কোটি কোটি মানুষ। এ এক জটিল সিঁড়ি ভাঙা অঙ্ক। কিভাবে সমাধান কেউ জানে না। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অজয় নাথ।